সকালবেলা ব্রাশ করার সময় নোরা আশপাশের এক অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করে। বিপদ আঁচ করতে পেরে সে যখন আশপাশের দিকে তাকায় ভয়ে তার বুকটা কেঁপে ওঠে। নোরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট গভীরে এক রিসার্চ স্টেশনে আছে, যেখানে আজ পর্যন্ত কোনো সূর্যের আলো পৌঁছায়নি। এই গভীরতায় পানির চাপ এতটাই বেশি যে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে একজন মানুষের শরীরকে পিষে ফেলতে পারে। মাসের পর মাস অন্ধকারে থাকতে থাকতে নোরা এবং তার সাথীরা দিন এবং রাতের পার্থক্য করতে ভুলে গেছে। এমনকি স্বপ্ন এবং বাস্তবের মধ্যে পার্থক্য করাটাও তাদের কাছে কঠিন। হঠাৎ স্টেশনের লাল বাতিগুলো অদ্ভুতভাবে জ্বলতে এবং নেভতে শুরু করে। নোরা জ্যাকেট পরে পরীক্ষা করতে গিয়ে দেখে উপর থেকে পানি চুয়ে চুয়ে পড়ছে। সমুদ্রের এই অতল গভীরে একটি ছোট ছিদ্র মানেই মৃত্যু। মুহূর্তের মধ্যেই দেয়াল ভেঙে পড়ে এবং হু হু করে পানি ঢুকতে শুরু করে। নোরা চিৎকার করে বাকি ক্রু মেম্বারদেরকে জাগিয়ে তোলে এবং করিডোর দিয়ে দৌড়াতে থাকে। তাদের চোখের সামনেই পানির প্রবল স্রোত কয়েকজনকে গিলে ফেলেছে। নোরা কোনো মতে দরজার সিকিউরিটি সিস্টেম ঠিক করে বাকিদের নিয়ে ঢুকে পড়ে, কিন্তু ততক্ষণে তাদের অনেক সাথী চিরতরে হারিয়ে গেছে। বেঁচে যাওয়া ক্রু মেম্বার রোদিনগ্রো মনে করে এটি হয়তো কোনো ভূমিকম্প ছিল, কিন্তু তখনই বাইরে থেকে একটা হাড় হিম করা আওয়াজ ভেসে আসে। মনে হচ্ছিল কোনো এক বিশাল রহস্যময় প্রাণী তার ধারালো নখ দিয়ে স্টেশনের দেয়াল আঁচড়াচ্ছে। কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নোরা এবং রবীন্দ্র স্কোপ প্যাডের সন্ধানে বের হয়। প্রতিমধ্যে তাদের বন্ধু পলককে ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া অবস্থায় পায় এবং তাকে উদ্ধার করে। কিন্তু পথ চলতে গিয়ে তারা একটা মৃতদেহ দেখতে পায়, যার চোখে ছিল চরম আতঙ্ক। তাদের মনে হতে থাকে এই সমুদ্রের অতল গহ্বরে কিছু একটা জেগে উঠেছে, যা মানুষের কল্পনার বাইরে। পড রুমে পৌঁছে দেখে তাদের কোনো অ্যাস্কোপ পড আর অবশিষ্ট নেই। এখানে শুধুমাত্র ক্যাপ্টেন লুসিয়ান আটকে পড়েছিলেন। ক্যাপ্টেন জানায় বাকিদের আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তাদেরকে 1.5 কিলোমিটার দূরে ড্রিলিং সাইটে যেতে হবে, যেখান থেকে হয়তো বাঁচার কোনো পথ মিলবে। ড্রিলিং সাইট থেকে আসা শেষ সিগন্যালে তারা শুধুমাত্র মানুষের আর্তনাদ আর দানবীয় গর্জন শুনতে পায়। পল আক্ষেপ করে বলে, আমাদের এত গভীরে ড্রিল করা উচিত হয়নি। আমরা হয়তো কোনো শয়তানকে জাগিয়ে দিয়েছি। ভারী ওয়াটার স্যুট পরে তারা যখন সমুদ্রের গভীরে নামে, তখনই শুরু হয় বিভীষিকা। পানির চাপে রবীন্দ্রগৌর হেলমেট ফাটল ধরে এবং চোখের পলকে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। গভীর সমুদ্রে সেই নিস্তব্ধতা মহাকাশের চেয়েও বেশি ভয়ানক মনে হচ্ছিল। লিফটে করে নিচে নামার সময় তারা একটি ছোট অদ্ভুত প্রাণীকে দেখতে পায়, যা তাদের এক মৃত সাথীর শরীরকে ছিঁড়ে খাচ্ছিল। এমিলি বুঝতে পারে ড্রিল করার সময় তারা এমন একটি গর্ত খুঁড়ে ফেলেছিল যেখানে এই হিংস্র প্রাণীটি রাজত্ব করত। হঠাৎ এক বিশাল বিস্ফোরণে লিফটের তার ছিঁড়ে যায়। তারা কোনো মতে ড্রিল চেম্বারে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু অন্ধকারে পলের উপর এক অদৃশ্য প্রাণী আক্রমণ করে। সবার চোখের সামনেই পল মারা যায়। অবশেষে তারা ড্রিলিং সাইটে পৌঁছায়, কিন্তু সেখানে যা দেখে তাতে তাদের রক্ত হিম হয়ে যায়। ড্রিলিং সাইটের মূল গেটের সামনে হাজার হাজার ভয়ঙ্কর প্রাণী ঘুমিয়ে আছে। তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি প্রাণী জেগে ওঠে এবং নোরাকে আক্রমণ করে। নোরা সাহসের সাথে সেটিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু সেই শব্দে বাকি সব দানবরা জেগে ওঠে। ঠিক তখনই নোরা দেখতে পায় এক বিশাল ছায়া, একটি দানবীয় সামুদ্রিক রাক্ষস, যার সামনে 50 তলা বিল্ডিংও খেলনার মতো মনে হয়। কোনো মতে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে তারা 3টি অ্যাস্কোপ পড পায়, যার মধ্যে 2টি সচল ছিল। নোরা প্রথমে আহত স্মিথকে একটি প্যাডে তুলে দেয়। এরপর সে এমিলিকে জোর করে একটি প্যাডে বসিয়ে দেয়। এমিলি কাঁদতে কাঁদতে নোরাকে তার সাথে আসার অনুরোধ করে, কিন্তু নোরা জানায় হাতে সময় নেই। সে এমিলির পডটি লঞ্চ করে দেয়। একা স্টেশনে দাঁড়িয়ে নোরা স্ক্রিনে দেখতে পায় হাজার হাজার ছোট ছোট প্রাণী স্মিথ এবং এমিলির পডের পিছু নিচ্ছে। বন্ধুদের বাঁচাতে নোরা এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে স্টেশনের পাওয়ার কোরকে ওভারলোড করে দেয়। কয়েক সেকেন্ডের কাউন্টডাউন শেষ হতে না হতেই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই আগুনের গোলায় বিশাল রাক্ষসটি সহ সকল প্রাণী স্তম্ভিত হয়ে যায়। নিজের জীবনকে উৎসর্গ করে নোরা তার 2 বন্ধুকে বাঁচিয়ে দেয়।
পরে সংবাদে দেখা যায় ড্রিলিং সাইট থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই মুভিটির ফুল এক্সপ্লেন শুনতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন, আমি আপনাদের জন্য ফুল এক্সপ্লেনটি আপলোড করব। যদি আমার গল্পগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার গল্প বলার গতিকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো গল্পে।